শতক শক্ত করে জড়িয়ে নেয়। নিস্তব্ধ রুমে শব্দবিহীন সিলিং ফ্যান তীব্র বেগে ঘূর্ণায়মান। বাইরে রাতের পোকার ডাক ভেসে আসছে, আর এদিকে দুজন কপোত কপতি প্রণয়ের জোয়ারে ভাসছে। গরমের তীব্রতা বেড়েই চলেছে, থামার নাম নেই। আবহাওয়া বিশ্লেষকরা কখনো ঝড় আবার বৃষ্টির কথাও বলছে, কিন্তু ঝড় বৃষ্টির ছিটে ফোটাও যে নেই। হিট অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গায় ৭৬ বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেন্টিগ্রেড। যদিও বলেছে শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা আছে, তবুও ভরসা নেই। ওপরওয়ালা কখন কি পরিবেশ সৃষ্টি করবে তা তিনিই জানেন। গরমে নাজেহাল জনজীবন। অবশ্য এই তাপমাত্রা বৃদ্ধির কারণের সাথে ওতপ্রোতভাবে আমরাই জড়িত। গাছপালা জনজঙ্গল কেটে নগর বানিয়েছি, দামি ফার্নিচার তৈরি করেছি, ফসলি জমিতে ১০-১২ তলা বিল্ডিং, রাস্তার ধারে সারি সারি গাছ, বন জঙ্গলের গাছ কেটে স্লোগান দিই গাছ লাগান পরিবেশ বাঁচান। আরে গাছ কেটে কেটে খরা বানিয়ে নীতিমালা চপলে তো আর গাছ হবে না। এই হিট অ্যালার্টে শিক্ষা বোর্ড স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে কয়েকদিন। শতক, সুলতানা, সফিউর রহমানরাও ছুটি কাটাচ্ছেন, তবে কাটানো আর বোধহয় হলো না। সুলতানার চাচাতো বোন আছে বেশ কয়েকজন, তন্মধ্যে দুজন গরমে বেড়াতে এসেছে তাদের বাড়ি। সাথে স্বামীরা, ৩ নাতি নাতনি ও একজনের এক মেয়ে নাম সুমি। সুলতানা একটু বিরক্তই বটে। বলা নেই কওয়া নেই, এভাবে কেউ আসে এমনও নয় যে তাদের সাথে তার বেশ সখ্যতা। বছরে ১-২বার দেখা হয় কিনা। মেহমানদের আবদার ফরমাইশের শেষ নেই। বেচারা মিঠুটা বেশ জ্বালায় পড়েছে, সাথে রানুও। একটু পরপর এটা খাবে তো ওটা। বাড়ির জিনিসপত্র এলোমেলো করে যাচ্ছে, তা বানিয়ে দিয়েছে বাচ্চাগুলো। মৈত্রী রান্নাঘরে। মেহমান কাল বিকালে এসেছে। আসার পর থেকে সে বেশিরভাগ সময় কিচেনেই। উফ, এই গরমে রান্নাঘরে থাকতে ভালো লাগে। সুমি নামের মেয়েটি কিচেনে এসে বলল, একটু চা করে দাও তো। এটি তার থেকে বেশ বড় আয়াত ভাইয়ের সমবয়সী হবে, দেখতে স্মার্ট। আপু, এই গরমে চা খাবেন? মেয়েটি কি মনে করলো কে জানে, শক্ত গলায় বলল, বানিয়ে দিতে চাও না সেটা বলো, গরমের বাহানা দিচ্ছ কেন? মৈত্রী আকাশ থেকে পড়ল। সে তো সরল মনে প্রশ্ন করেছিল, কিন্তু এই বেটি তো উল্টো বুঝলো। আপু, আমি সে কথা বলিনি। এই ঠাডা পড়া গরমে চা, আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি। থাক, আমি খাবো না বলেই হনহনিয়ে চলে গেল। মৈত্রী হতাশ হয়ে চা বসালো। চা হয়ে গেলে কাপে ঢেলে চিনির বয়াম সাথে নিয়ে সুমির কাছে গেল। সেখানে সুলতানা ও তার 2 চাচাতো বোন সুমনা, তাসলিমা বসে। পাশে সুমি বসে ফোন টিপছে। সে গিয়ে সুমিকে বলল, আপু এই নিন চা, চিনি দেইনি, এই যে চিনির বয়াম। সকলে মৈত্রীর দিকে তাকিয়ে সুমি ফোন থেকে মাথা তুলে বলল, বললাম তো আমি খাবো না। মৈত্রীর এবার রাগ হলো। ইচ্ছে করলো এই গরম চা মাথায় ঢেলে দিতে। মেহমানের মতো থাক না, তা না, তাদের ঢং শেষ নেই। তার উচিত হয়নি না বলার পর চা নিয়ে আসা। সুমির মা সুমনা বলল, মাত্রই তো চায়ের জন্য গেলি, এখন খাবি না কেন? আচ্ছা দাও। বলেই মৈত্রীর হাত থেকে নিল চায়ের কাপ ও চামচ, চিনি মিশিয়ে খাওয়া শুরু করলো। তখনই সফিউর রহমান আর সুমির বাবা হাফিজ আর তাসলিমার স্বামী খসরুল এলো। সুমির বাবার হাতে বড় একটা কাতল মাছ। সুলতানা মাছ দেখে বলল, দুলা ভাই, এই মাছ আনলে কেন? লোকটি হেসে বলল, বাজারে মাছ হাটায় গিয়েছিলাম, এই মাছটা পছন্দ হলো, কিনে আনলাম। ধর, কুটো, রাতে এটাই রেধো কিন্তু। সুলতানা বিপাকে পড়ল। রানুটা চলে গেছে একটু আগেই, এখন এই মাছকে কুটবে? সে তো পারে না। মৈত্রীটা পারবে কি? সে মৈত্রীর দিকে তাকালো, তারপর হাফিজের উদ্দেশ্যে বলল, দুলাভাই, মাছটা কে কুটবে? তাসলিমা ভ্রু কুঁচকে বলল, কি আবার বউ কুটবে? সুলতানা মৈত্রীকে বলল, পারিস করতে? সুমনা তাচ্ছিল্য করে বলল, সুলতানা, তোর ছেলের বউ কি তোর মতোই কাজে অষ্টরম্ভা নাকি? মৈত্রীর চোয়াল শক্ত হয়ে এলো, শক্ত করেই বলল, মেজম্মা, পারি আমি, চিন্তা করো না। কি? হাফিজ মাছটা মৈত্রীর হাতে দিল। মৈত্রী হাতে নিয়ে কুটতে চলে গেল। সুলতানা চাচা এখনো রেগে আছে তোদের ওপর। ছেলের বিয়ে করালি অথচ তারা জানেই না।
তাসলিমা হঠাৎ করেই বলল কথাটা। সুলতানার মনটা খারাপ হয়ে গেল। বলল, আপু কি করব বলো, ছেলেটা মৈত্রীকে পছন্দ করে অনেক। মৈত্রীকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, ব্যাস ছেলের পাগলামি শুরু। মতিউর ভাইকে বললে সবাই মিলে বিয়েটা পড়িয়ে তবে ক্ষান্ত। বাবা ভাইদের বলার সুযোগও পেলাম না। একটা ভালো দিন তারিখ দেখে অনুষ্ঠান করব, তখন সবাইকে বলবো। বাবার সাথে কথা হয়েছে এ ব্যাপারে। সুমনা বলল, মেয়েটা ভালোই সংসারী, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর একটা ছেলে থাকলে আমিই প্রস্তাব পাঠাতাম। এরকম লক্ষ্মীমন্তর মেয়ে আজ পাওয়াই মুশকিল। আমারটা দেখ, শুধু মোবাইল, পারলে ফোনের ভিতরে ঢুকে পড়ে, একটা কাজ করবে না। সুলতানা হাসলো। আর বিভিন্ন আলাপ আলোচনায় তাদের আড্ডা জমে উঠেছে। শতকের একটা প্রাইভেট ছিল, বিকেলে ছেলেদের ব্যাচ, সেটা পড়িয়ে বাড়িতে এলো। ড্রয়িং রুমে আড্ডা বসেছে সকলের, কিন্তু তার গিন্নিটা কোথায় নজরে এলো না। চাবি আঙ্গুলে ঘুরিয়ে ঘুরিয়ে গুনগুন করতে করতে আশেপাশে তাকিয়ে রুমে চলে যায়, ভাবলো রুমে আছে, কিন্তু গিয়ে সেখানেও পেল না। প্যান্ট শার্ট পাল্টে ডাক দিল মৈত্রীকে, মিঠু, এই মিঠু। আরো কয়েকটা ডাক দিল, উত্তর এলো না। একটু পর দরজা খুলে মৈত্রী এসে বলল, হয়েছে, ডাকছো কেন? শতক তাকে দেখে বলল। দরজা বন্ধ করে আয় তো। মৈত্রী দরজা বন্ধ করে এসে বলল। তাড়াতাড়ি বলো তো। শতক উঠে তাকে জড়িয়ে ধরল। এলো পাথারি কয়েকটি চুমু খেয়ে গলায় নাক ঠেকালে উদ্ভট গন্ধ নাকে আসে, পেট গুলিয়ে যায়। মৈত্রীকে ছেড়ে দিয়ে নাক সিটকিয়ে বলে, গন্ধ কিসের? মাছ কেটে হাত ধুসনি? আর খাবারও বিচ্ছিরি গন্ধ আসছে। মৈত্রী একটু লজ্জা পেল, হাত নাকে ঠেকিয়ে শুকলো। গন্ধ চায়নি এখনো। তাড়াতাড়ি বলো তো। আসলে মাছ এনেছে খালু, সেটাই কেটে ধুচ্ছিলাম, তখনই তুমি ডাক দিলে, তাই কোনো রকম সাবান দিয়ে এনেছি। শতক দূরে গিয়ে বিছানায় বসে নাক সিটকে বলল, বুঝতে পেরেছি, এখন যা সামনে থেকে, গন্ধে বমি চলে আসবে। গোসল করে তারপর আসবি আমার সামনে। যাচ্ছিস না কেন? যা না। মৈত্রী অপমানিত বোধ করলো। এভাবে বলতে হবে? সে কি নিজের ইচ্ছেতে এসেছিল নাকি? নিজেই চিল্লিয়ে ডাকছিল, আর একটু গন্ধই না হয় বেরিয়েছে। মাছ কুটলে শত হাত ধুলেও একটু গন্ধ থেকেই যায়। আর এই গরমে সকাল থেকে বেশিরভাগ সময় রান্নাঘরেই ছিল। সেখানে তো ফ্যান নেই, গরমে ঘেমে নিয়ে একাকার। রান্নাঘর থেকে বের হওয়ারই সুযোগ পায়নি তেমন। মেহমানদের শত আবদার সে আর রানু খালাই মিটিয়েছে, আর এখন এভাবে অপমান করছে। যাবে না আর সামনে। বিকেলে রান্না বান্না একা হাতেই সেরে মেজো আম্মার কাছে গিয়ে বলল, আমার সব কাজ শেষ, আমি একটু বাড়িতে যাই, মাথা ব্যথা করছে অনেক, আজ ওখানেই থাকি। সুলতানার কপালে ভাঁজ পড়ল। সে কি, আগে বললি না কেন? আর মাথা ব্যথা করবে না কেন? সকাল থেকেই কাজ করছিস গরমে। এই আপুরা যে কবে যাবে? আচ্ছা যা তাহলে, আর একটা নাপা খেয়ে নিস। মৈত্রী মাথা নাড়িয়ে চলে গেল বাড়িতে। দূরে তো নয়, জ্যোতি আর হুমা বসে সিরিয়াল দেখছে, তবে টিভিতে নয়। টিভির সামনে দণ্ডায়মান মানব মানবীর। আয়েশা ও হাবিবুর রহমান ঝগড়া করছে। আয়েশা টিভিতে সিরিয়াল দেখবে, কিন্তু হাবিবুর রহমান রিমোট কেড়ে নিয়ে টি স্পোর্টসে দিয়ে IPL খেলা দেখবে। আয়েশায় তো রেগে খুন। নিজের দেশের খেলা হলে মানা যেত, কিন্তু অন্য দেশের ঘরোয়া খেলা কেন দেখতে হবে? হাবিবুর রহমান নাছোড় বান্দা। সে বলছে, অন্য দেশ কই আয়ো, আমাদের প্রতিবেশী দেশ। আর আমাদের মুস্তাফিজুর রহমানও তো খেলছে চেন্নাই সুপার কিংসের হয়ে, আর আজকে চেন্নাইয়ের ম্যাচ। আমি দেখবো ম্যাচটা, তোমরা কাল রিপিট টেলিকাস্ট দেখে নিও সিরিয়াল। আয়েশা বলল, আপনি কাল হাইলাইটস দেখে নিন। দিন রিমোট দিন বলছি। দেব না। আপনি এক কাজ করুন, মোবাইলে দেখুন গিয়ে। আমার MB নেই। এখন তো থাকবে না। তর্কের শেষ নেই। দুজন সমান তালে ঝগড়ায় মেতেছে। জ্যোতি আর হুমায়রা বেশ এনজয় করছে। হঠাৎ জ্যোতির ফোনটা বেজে উঠল। হাবিবুর রহমান বলল, ফোন বন্ধ করো তো মেয়েরা, ঝগড়া করলে ডিস্টার্ব হয় তোমাদের মায়ের। আয়েশা ক্ষেপে বলল, আমি ঝগড়া করছি আর তুমি চুপ করে আছো?
জ্যোতি আস্তে করে ফোনটা রিসিভ করে উঠে গেল। আয়াত ফোন করেছে। আয়েশ করে বসে বাবা মায়ের খুনসুটি দেখতে লাগলো। হুমা আয়েশ করে বসে বাবা মায়ের খুনসুটি দেখতে লাগলো। জ্যোতি রুমে এসে মোবাইল কানে ধরতেই শুনতে পেল। আব্বা, মা কি নিয়ে আবার লেগেছে? জ্যোতি হেসে বলল ঘটনা। আয়াত হাসলো। আব্বা, মা টম আর জেরির মতো একে অপরের পিছনে লাগবে? খেয়েছো তোমরা? না, আপনি? আমিও খাইনি, পরেই খাবো। কেমন চলছে সব? ভালোই। তোমার ওখানে কেমন লাগে? বোরিং লাগছে কি? জ্যোতি হেসে বলল, না তো, বাবা মা ছোট বোন সবাই আছে, বোর কেন হব? সবাই কত ভালোবাসে আমায়। আগে তো নিজেকে তুচ্ছ লাগতো, এখন আর লাগে না। এত ভালো সংসার আমার, সব আপনার জন্য। তোমার ভাগ্য ছিল, পেয়েছো। আমার জন্য আবার কি? আর এই আমাকে মনে পড়ে না? আপনার মনে পড়ে আমাকে? না তো, ভুললে না মনে পড়বে? সব সময় মাথায় গেঁথে আছো। সারাটা দিন ব্যস্ততায় কাটলেও রাত আর কাটে না। বউটাকে বেশি করে মনে হয় কাছে টেনে শক্ত করে বুকে আটকে নিই। জ্যোতি লজ্জা পেয়ে প্রসঙ্গ পাল্টালো। মামা মামি কেমন আছেন? কথা ঘুরাচ্ছ? ভালোই আছেন তারা, তোমার কথা প্রায়ই বলে। ও আচ্ছা রাখি, পরে কথা বলবো নি। শতক রুমেই বসে মৈত্রীর অপেক্ষায়। মেয়েটা ঘরে এলো না একবারও। সে রুম থেকে বেরিয়ে মৈত্রীকে ডাকলো। সুমনা বলল, শতক আসো, খেয়ে নাও, তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। আসছি, আপনারা বসুন। রান্নাঘরে গিয়ে দেখলো সুলতানা বাটিতে বাড়ছে খাবার দাবার, টেবিলে নিয়ে যাবে। সে গিয়ে মাকে বলল। মিঠু কোথায় মা? সুলতানা ছেলের দিকে তাকিয়ে বলল, জানিস না, মিঠু তো ও বাড়ি গেল কিছুক্ষণ আগে। বেচারি কাল থেকে কাজ করেই যাচ্ছে, এই গরমে মাথা ধরেছে, বলল আজ ওখানেই থাকবে। তোকে বলেনি? শতকের কপালে ভাঁজ পড়ল। না তো, সময় পাইনি হয়তো। একটু এগুলো টেবিলে নিয়ে যা বাবা। শতক মাকে সাহায্য করলো। খাওয়া দাওয়া শেষ করে শতক মাকে বলে ও বাড়ি গেল। যাওয়ার সময় বিড়বিড় করলো, শালানা আবার খালি হাতে যাওয়া নিয়ে পিছনে পড়ে। ইস, বউয়ের বাবার বাড়ি কাছে হলে এই এক সমস্যা। কিছু হলো না তো বাপের বাড়ি ফুরুত। বিকেলের কথাই কিছু মনে করেছে কি? তখন আষ্টে গন্ধে পেট গলিয়ে আসছিল তার, তাই বলেছে। মেয়েটা কষ্ট পেয়েছে হয়তো, মেহমানদের সেবা যত্নে ব্যস্ত ছিল। ও বাড়ি গিয়ে দেখলো খুশবু ঘরে। বড় আব্বা গরুগুলোকে খুদ ফুসি খাওয়াচ্ছে। কোরবানি ঈদের সময় ঘনিয়ে আজ কালের মধ্যে হাটে নিবে হয়তো। যাই হোক, সে বেঁচে গেল, কেউ টিটকিরি গাইবে না। বড় আম্মাকে জিজ্ঞেস করে, তোমার মেয়ে কোথায়? খাদিজা বলল, গোসল করে খেয়ে দিয়ে বিছানায় চিটপটাং। ও বলেই মৈত্রীর ঘরে গেল। দেখলো মহারানী ঘুমিয়ে, ফ্যান চলছে, লাইট অফ করেনি, কয়েল জ্বালিয়ে নিয়ে আবার মশারিও টাঙায়নি। মশা ভো ভো করছে, হাতে পায়ে ধরে আছে কয়েকটা। সে গিয়ে মশা তাড়িয়ে দিল। দেখলো মাথা ভালোভাবে মোছেনি। এমনিতেই অবেলায় গোসল ঠান্ডা লেগে যায়। পাশের সুতি ওড়না দিয়ে মাথা একটু উঁচু করে তার কোলে রাখে। তারপর যত্ন করে মুছতে লাগলো চুলগুলো। মৈত্রী পিটপিট করে চোখ খুলে, তার ঘুম পাতলা যে। উঠতে নিলেই শতক বলে, শুয়ে থাক, আমি চুলগুলো মুছে দেই। উঠছিস কেন? মৈত্রী শুনল না, উঠে বলল, গন্ধ বের হতে পারে চুল থেকে। শতকের কপালে ভাঁজ পড়ে। বাহ, মহারানী তো বেশ রেগে। মৈত্রী শতকের হাত থেকে ওড়না নিয়ে বিছানা থেকে নেমে চুল মুছতে মুছতে বলল, এখানে কেন এসছো? শতক উঠে তাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, তুই কেন এসেছিস? তুমিই তো সামনে যেতে মানা করলে। শতক আরেকটু শক্ত করে চেপে বলল, রাগ করেছিস আমার কথায়? আচ্ছা জান, ভুল হয়ে গেছে তো। আসলে গরমে মেজাজ গরম ছিল, তোকে জড়িয়ে আদর করে ঠান্ডা হতে চেয়েছিলাম। সরি, ভালোবাসি তো। মানব জীবন কারোর জন্য থেমে থাকে না। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। মানুষ জন্মের সাথেই তার মৃত্যু নির্ধারণ করা হয়। যার যে উছিলায় মৃত্যু হওয়ার কথা, সে সেভাবেই ইহলোক
ত্যাগ করে। সেখানে কারো কোনো হাত নেই, সব কিছু উপরওয়ালা কর্তৃক নির্ধারিত। তাই ভাগ্যকে মেনে নিয়ে আমাদের আগে বাড়াতে হয়। মৃত্যু যে মানব দুনিয়ার চরম সত্য। মুর্শিদা বেগমের মৃত্যুর পর 6 মাস অতিবাহিত হয়েছে। মতিউর রহমান প্রথমে অনেক ভেঙে পড়েছিল, কিন্তু সময়ের সাথে মানিয়ে নিয়েছে। মায়ের মৃত্যুর পর ছোট মেয়ে আরচুকে চোখে হারান। অবশ্য 2 মেয়েকেই তিনি আগে থেকেই চোখে হারান, তবে মায়ের মৃত্যুর পর যেন ছোট আরচুর ভিতরে মায়ের ছায়া খুঁজে পান। বড় মেয়ের প্রতি টান এতে অবশ্য কমেনি, তবে সে এখন ভাইয়ের বাড়ির অলংকার। শতক মৈত্রীর বিয়ের অনুষ্ঠান আর করা হয়নি বলতে এমন দুঃখের সময়ে কি আর অনুষ্ঠান হয়? আর এমনিতেও বিয়েটা হয়েছে, অনুষ্ঠানে কি আসে যায়? এই কয়েক মাসে সবার ভালো মন্দ 2 ভাবেই কেটেছে। মৈত্রী প্রথম কয়েকদিন খুবই ভেঙে পড়েছিল, শতক পাশে থেকে সামলিয়ে নিয়েছে। এরপর সবাই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। ভালোবাসা খুনসুটির মধ্য দিয়ে জীবন চলমান। বর্ষপঞ্জিতে কার্তিক মাস চলমান। কথায় আছে আশ্বিন গা করে শিনশিন, কিন্তু আশ্বিন পেরিয়ে কার্তিক, তবুও গরমের প্রভাব তেমন কাটেনি। তবে ভোররাতে একটু শীত শীত ভাব চলে আসে। আবার ইলশে গুড়ি বর্ষণেও মনে হয় শীত না পড়ে যায়। শতক ব্যাচ পড়ানোর উদ্দেশ্যে তৈরি হচ্ছে। গ্রামের ছেলেমেয়েরা আর কিছু ভয় পাক না পাক, ইংলিশ আর অঙ্কে তাদের হাঁটু কাঁপা কাঁপা অবস্থা। এত গ্রামার, রুলস, টেন্স, ন্যারেশন ব্লা ব্লা পড়িয়ে ঝাঁঝরা করে, তবুও ফলাফল মুখস্থ বিদ্যা। আসলে তারা গ্রামারের রুলস জানে, বলা চাই এ টু জেড টনটাইট বাট প্রয়োগ করতে পারে না। আসল সমস্যা ভোকাবুলারি জানে না তারা। জানে না তেমন না, জানে তারা মুখস্থ করে। তবে একবার মুখস্থ করলে 6 মাসেও সেগুলো দেখে না, চর্চা করে না। সে যাই হোক, শতক খানিকটা বিরক্ত। এই মৈত্রীটাকে কখন থেকে ডেকে যাচ্ছে, আসার নাম নিচ্ছে না। তার যাওয়ার সময় হলো বলে গিন্নি সকাল সকাল আবদার করেছে তাকে কলেজে নিয়ে যেতে। 10টায় নাকি ক্লাস আছে সেকেন্ড ইয়ারে, কিন্তু শতক যাবেটা কিভাবে? 7:30 থেকে তার পরপর 2টো ব্যাচ, তারপর স্কুল টাইম। কিন্তু গিন্নি বুঝলে তো, জেদ ধরে বসে আছে। এই গিন্নি পুরোই অন্য রকম, যেমন ধারণা তার ছিল পুরোই বাইরে। সকলের সামনে একেবারে লক্ষ্মীমন্ত, অথচ তার সাথে ইন্দ্রজাল। সর্বদা তার পিছনে লেগেই থাকবে। মধ্যরাত্রিরে ঘুম ভেঙে গেলে পাশবালিশ দিয়ে আক্রমণ করে তার ঘুমেরও 12টা বাজাবে। চায়ে চিনির বদলে লবণ, শার্টগুলোতে কুশি কাটা দিয়ে ফুল তোলে। স্টুডেন্টদের পরীক্ষার খাতায় হাবিজাবি লিখে ভর্তি করবে। লাঞ্চ বক্সে শুধু পটল দেবে, তাও কাঁচা পটল, তার সবচেয়ে অপছন্দের সবজি। এই চুল টানবে তো আবার কামড়াবি, ব্লাবলা। কিছু বললে বাপের বাড়িতেও ঘরের দুয়ারেই। তার সাথে যেন মৈত্রীটা অন্য রকম বনে যায়। দুষ্টু চঞ্চল হরিণী। ভাবতে ভাবতে আবার ডাক দিল, মিঠু, এই মিঠু, মিঠুর বাচ্চা। মৈত্রী রান্নাঘরে আছে। রানু খালা তাকে যেতে বলছে। বৌমা যাও তো, বড় আব্বা হেই কখন থেকে ডাকতাছে, আবার গোসা হইবনি, যাও না। এই মাইয়া তো দেখি কথাই হনে না। মৈত্রী নির্বিকার ভঙ্গিতে পরোটা ভাজছে। সুলতানা ছেলের ডাকাডাকিতে বিরক্ত হয়ে রান্নাঘরে গিয়ে মৈত্রীকে ধমকের সুরে বলল, শতক কখন থেকে ডাকছে, কানে যাচ্ছে না? গিয়ে দেখ কেন ডাকছে এখনই। মৈত্রী ফোঁস করে ঘরে গেল। ধরাম করে দরজা খুলে বলল, এই মাস্টারি ছেড়ে চুলকানির ঔষধ দিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে পারো না? ভালো বেচা কেনা হবে তোমার, যে গলা মাইক ফেল। শতক চোখ রাঙিয়ে চিবিয়ে বলল, কখন থেকে ডাকছি, কানে ঢোকে না? না ঢোকে না, ডাকছিলে কেন? শতক বিছানার উপর শার্টটা দেখিয়ে বলল, আয়রন করে দে জলদি। মৈত্রী ভেংচি কেটে বলল, আমার বাইয়া পায়ের ঠেকা। এই বেয়াদব, কি বললি? বললাম পারবো না। তুই পারবি, তোর ঘাড় পারবে। তো ঘরকেই বলো আই পারতাম নয়। তেরা জবাব। শতক ভাবল না, এই ঘাড়তারার সাথে তর্কে যাওয়া যাবে না। সে শান্ত মুখে বলল, মিঠু করে দে কাজটা, তুই না করলে কে করবে? মৈত্রী গলল না। তোমার কাপড় চোপড় ধোয়া, টিফিন তৈরি, গোসলের পর মাথা মুছিয়ে দেয়া, 3 বেলা খাবার খাওয়ানো,
কখনো কখনো তো পাও টিপে দিতে হয়। আরও শতকখানি আবদার কর্তা মশাইয়ের। আমার কোন কাজে আসো তুমি? শতক ভ্রু নাড়িয়ে বলল। কাজে আসি না তো? রাত ভর আদর কে করে শুনি? মৈত্রী চোখ বড় বড় করে তাকিয়ে বলল। অসভ্য মাস্টার, আমি সেটা বলিনি। আমার বিবাহিত সকল ক্লাসমেটদের হাজবেন্ড ওদের কলেজে দিয়ে আসে, আবার নিয়েও আসে। কত খেয়াল রাখে, কত ভালোবাসা। আর তুমি কখনো নিয়ে গেছো আমায়? গিয়েছি তো কয়েকবার। মৈত্রী চোখ রাঙিয়ে বলল। মিথ্যুক, বিয়ের আগে 1-2বার গিয়েছিলে, বিয়ের পর একবারও যাওনি। আজ নিয়ে যাবে কিনা বলো? শতক অসহায় হয়ে বলল। কিভাবে নিয়ে যাব? বোঝার চেষ্টা কর না মিঠু, ব্যাজ আছে 2টা, অন্যদিন নিয়ে যাব প্রমিস। তাহলে আয়রনটা অন্যদিনই করে দেব। বাই। বলেই পা বাড়ালো। শতক বড় বড় পা ফেলে দরজা খপ করে বন্ধ করে মৈত্রীকে চাপটে ধরে গালে কপালে কয়েকটা চুমু খেয়ে বলল। আমার ব্যাচ মিস গেলে কিন্তু তোর কলেজ যাওয়াও হবে না। বলেই আবার চুমুর বর্ষণ শুরু করলো সারা মুখ জুড়ে। মৈত্রী ছাড়ানোর চেষ্টা করলো, শক্ত বাঁধন থেকে মুক্তি পেল না। শতক মৈত্রীকে চাপটে উপরে তুলে গলায় মুখ গুজে গভীরভাবে চুম্বনের মত্ত হলো। মৈত্রী হাঁসফাঁস অবস্থায় বলল। এখন তোমার দেরি হচ্ছে না? শতক দন্তপাটি বসিয়ে গম্ভীর ভয়েসে ধিমে বলল। যাওয়ার মুড নষ্ট হয়ে গেছে। মৈত্রী তার উন্মুক্ত বুকে হাত রেখে ঠেলে দিতে দিতে বলল। শতক ছেড়ে দিল। আলমারি থেকে হাফ হাতা টি শার্ট নিয়ে পরে নিল। মৈত্রী ঠায় দাঁড়িয়ে। কি হলো? বলার সাথে সাথে এত তাড়াতাড়ি তাকে ছেড়ে দিল? রাগ করেছে নিশ্চয়ই, করুককে, তার কি। শতক ব্যাগটা কাঁধে তুলে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তিরিং বেগে মৈত্রীর কাছে এসে দুহাত দিয়ে মুখটা আজলা ভরে ওষ্ঠাধর নিজের আয়ত্তে নিয়ে নেয়। তীব্র আশ্লেষে বেপরোয়া ভঙ্গিতে তার ব্যক্তিগত নারীর ওষ্ঠ সুধা পান করতে লাগলো। মৈত্রী এখনো চোখ বড় বড় করে আছে। কি থেকে কি হচ্ছে তার মাথার উপর দিয়ে যাচ্ছে। শতক হাত দিয়ে তার চোখ বন্ধ করে দিল। মৈত্রী হুঁশ ফিরল। শতকের টি শার্টের কলার মুঠোয় পুরে নিল। 1 পলক 2 পলক, বেশ ক্ষণিক পলক পর শতক মৈত্রীর ওষ্ঠাধর ছেড়ে দিয়ে আলতো চুমু দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল। দিন পেরিয়ে রাত হতে দে, তোকে একদম খেয়ে ফেলবো। বলেই মৈত্রীকে ছেড়ে গটগট করে চলে গেল। মৈত্রী চোখ বুজে ঠায় দাঁড়িয়ে। মাস্টারটা হুমকি দিয়ে গেল। দিনের বেলায় বাঘিনী হয়ে ঘুরলেও রাতে বাঘের সামনে তার বলতি বন্ধ হয়ে যায়। না, আজ সে বাবার বাড়ি যাবে। সেখানে গিয়েও কি লাভের লাভ হয়? বাঘমশাই সেখানেও শিকার ধরতে যায়। মৈত্রী কলেজে এসেছে। সে 2nd ইয়ারে উঠেছে এবার। ন্যাশনালে 1st ইয়ারেই যা ক্লাস হয়, 2nd ইয়ারে কয়েকটা ক্লাস, তাও স্টুডেন্টদের অনুপস্থিতিতে স্যারেরা আর তাদের প্রতি মনোযোগী হয়ে ওঠে না। আজ একটা ক্লাস ছিল, সেটা করে ক্লাসমেটরা মিলে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে সবাই ডিসাইড করলো তারা ঘুরতে যাবে আজ এখনই। জায়গাও নির্ধারণ করা হলো, নদীর পাড়ে যাবে। সবাই 40 টাকা করে তুলে রিক্সা ভাড়া, ফুচকা আরো কি কি করা যায় ভাবতে লাগলো। বন্ধুদের মধ্যে ঘুরতে যাওয়া এমনই, হুট করে প্ল্যান হয়, আবার অনেক দিন ধরে প্ল্যান করার সিদ্ধান্তও শেষমেশ হয়ে ওঠে না। মৈত্রী একটু ইতস্তত করছে। সবাই তার ক্লাসমেট, কথাবার্তা, হাসি ঠাট্টা মজা ভালোই করা হয় তাদের সাথে, তবে সেরকম বন্ধুত্ব হয়নি। তবুও ওদের সাথে যেতে ইচ্ছে করছে। কখনো বন্ধুদের সাথে এভাবে ঘুরতে যাওয়া হয়নি, কখনো স্কুল বা কলেজ থেকে শিক্ষা সফরেও যাওয়া হয়নি। আব্বার নিষেধ, কিন্তু ওদের সাথে ঘুরতে যাওয়ার আনন্দের লোভ সামলানো দায়। সে কি যাবে? কিন্তু অনুমতি যদি না পায়, ওর এক বান্ধবী বলল, চল তো, কাউকে বলিস না, বাইরে গিয়ে বলবি ক্লাস ছিল তাই দেরি হয়েছে। আর একজন বলল, আরে ভাই, জামাইকে ভয় পায় বেচারি। বলেই সবাই হাসিতে ফেটে পড়ে। মৈত্রী ভেবে নেয় সে যাবে। এখন পারমিশন নেবে নাকি না? না, না বলে যাওয়া ঠিক হবে না। ধরা পড়লে আবার খবর আছে। সে বুদ্ধি করে মাকে কল করলো। মা বিয়ের পর তাকে একদম চোখে হারায়, একদম বকাঝকা করে না, পারলে সর্বদা বুকে জড়িয়ে রাখে। সে মাকে ফোন করে অনুনয় বিনয় করলো। সে গড়ল, তবে সাপ সাপ বলল, তোর গার্জেন অহন তোর জামাই, আর তার থেকে অনুমতি নিয়ে তবেই যাইবি, তাছাড়া না।
মৈত্রী বিরক্ত হলো। সে এখন যথেষ্ট বড়, নিজের ভালো মন্দ বোঝার বোধ আছে। এখনো বান্ধবীদের সাথে ঘুরতে যেতে বাধা। কই তার বান্ধবীদের পরিবার থেকে তো কোনো বাধা নেই। সে রেগে গেল, তবুও মাথা ঠান্ডা রেখে শতককে কল করলো। শতক অফিস রুমে ছিল, একটু পর ক্লাস আছে তার। মৈত্রীর ফোন রিসিভ করে বলল, হ্যালো মিঠু, জলদি বল, ক্লাস আছে আমার। মৈত্রী একটু নির্জনে গিয়ে বলল, বলছি আসলে আমার বান্ধবীরা সবাই একটু ঘুরতে যাবে এই কাছেই নদীর পাড়ে, আমিও যাব, তাই জানাতে ফোন করছি। শতক সুরে মুখটা আরো গম্ভীর বানিয়ে অফিস রুম থেকে বেরিয়ে বারান্দায়। একটু ফাঁকে, তোকে না বলেছি এসব বন্ধু বান্ধবীর সাথে অত না মিশতে। তুমি বন্ধুদের থেকে দূরে থাকলে থাকতে পারো, আমি পারি না। আর কোনো বন্ধু মানে ছেলে যাচ্ছে না, শুধু আমরা বান্ধবীরা। শান্ত শক্ত কণ্ঠে বলল মৈত্রী। শতকের চোয়াল শক্ত হয়ে এলো। কোথাও যাবি না বলেছি না, বাড়ি টু কলেজ আর কলেজ টু বাড়ি, আর কোথাও না, চুপচাপ বাড়ি চলে যা। জেদি মৈত্রীর রাগ মাথায় চড়ে বসলো। কেন? আমি যাব ঘুরতে, আমি কোনো খারাপ কাজ করতে যাচ্ছি না। বান্ধবীদের সাথে ঘুরতে যাচ্ছি, তাও কয়েক ঘন্টার জন্য। তোমরাও তো যাও। বাড়ি যেতে বলেছি তোকে, আমি নিয়ে যাব নদীর পাড়ে। মৈত্রী একটু জোরেই চিল্লিয়ে বলল, তোমার সাথে যাওয়া আর ফ্রেন্ডসদের সাথে যাওয়া এক হলো। আমি যাব, তোমার কথা শুনবো না। তো যা যেখানে খুশি, আমাকে বলছিস কেন? শান্ত ভঙ্গিতে বলে ফোন কেটে দিল। অথচ চোয়াল মৈত্রী ফোন নামিয়ে হাতের উল্টো পিঠে চোখ মুছল। সবার কাছে গিয়ে বলল, আমি যাব না রে, তোরা যা। একজন বলল, জামাই মানা করে দিল? ওলে ওলে ওলে, জানুটা যাও, জামাইয়ের কোলে বসে ললিপপ খাও, যাও। বলে সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। মৈত্রী মুচকি হেসে আসছি বলেই সেই স্থান ত্যাগ করলো। সাথে কপাল বেয়ে বাড়ি ধারা বইতে লাগলো। দুপুর প্রায় হতে চলল। সকালে রান্নাবান্নার পাট চুকিয়ে যাওয়ার এখন রান্নার কাজ নেই। খাদিজা বারান্দায় বসে কাঁথা সেলাই করছে। ঝর্ণা পাশে বসে শুয়ের ধাগা দেখছে আর আরুকে খাওয়াচ্ছে। মাহিদ স্কুলে গিয়েছে। আল্লাহ তাআলার অশেষ কৃপায় প্রাইমারি স্কুলে চাকরি হয়ে যায়। 2 মাস আগেই জয়েন করেছে। স্কুলটা এখান থেকে একটু দূরেই, কিন্তু তাতে কি, উঠোনে মুরগিগুলোতে খেতে দেওয়া হয়েছে। সাথে কিছু শালিক পাখি উড়ে এসে তাদের সাথে যোগ দিয়েছে খাওয়ার পাল্লায়। আরো তাদের দেখে খুশি হয়ে আরো ভাত ছিটাচ্ছে। তন্মধ্যে মৈত্রীকে গেট দিয়ে ভিতরে ঢুকতে দেখে আরো খুশি হয়ে উঠে এসে মৈত্রীকে জড়িয়ে ধরে বলল, আপু, আমার জন্য কি আনেছো? মৈত্রী তাকে ছাড়িয়ে বলল, আমার মাথায় এনেছি, খাবি? আরো চোখ পিটপিট করে পড়ল, তোমারও তো বলো মাথা, আমার পেটে আটবে, তাহলে খাবো। ঝর্ণা হেসে উঠল আরুর কথা শুনে। খাদিজা বলল, এত জলদি আইলি যে? যাইস না সখীগোর লগে? যাইবার দিবা তোমরা? যদি কোনো পোলার লগে ভাইগা চাই। মৈত্রী স্কার্ফ ওড়নার পিন খুলতে মায়ের কথাই জবাব দিল। ঝর্ণা হাসলো কথা শুনে। খাদিজা শুয়ের ধাগা দিতে দিতে বলল, একটু বেশিই বেজোস, দিন জামানা ভালো না, কখন কি হয়। আর ভাবি, অত হাসিও না, বেশি হাসলে কপালে দুঃখ আছে, বুঝলা? বাদ দাও এসব, ভাত দাও, মা খিদা লাগছে। আগে জানলে ভাতের গামলা নিয়ে কলেজে যাইতাম। উপহাস করে বলল খাদিজা। সময়ের সাথে সাথে নীরব আর কথার জীবনেরও পরিবর্তন ঘটেছে। নীরব প্রথম কথাকে এড়িয়ে চলেছে। নাম্বার ব্ল্যাকলিস্টে পড়েছে অনেকগুলো। কথা ভিন্ন ভিন্ন নাম্বারে যোগাযোগ করেছে। কথার পাগলামিতে ফোনের আবেগ ঢালা কথায় নীরবের মনটাও খানিক করে গলতে লাগলো। ফোনে টুকটাক কথা হতে লাগলো, অল্প অল্প ভাব, মিষ্টি মিষ্টি কথা। ধীরে ধীরে সব বর্ধিত হতে শুরু করলো। অল্প স্বল্প গল্প, মিষ্টি মধুর ভাব ধীরে ধীরে যেন প্রণয়ের সাগর গড়ে তুলল। প্রতি রাতেই বেশ খানিক সময় ভরা ফোনে তাদের প্রেমালাপ চলমান। নীরব অবশ্য এখনো স্বীকার করেনি, তবে তার মন যে এই পাগলি ডাক্তারনির কাছে হেরে বসে আছে, আর সেই হার সে মাথা পেতে নিতেও প্রস্তুত। নীরা ও ঝন্টু তালুকদার মিলে তার জন্য অনেক পাত্রী দেখছে। সে
অবশ্য মানা করে, কিন্তু তারা শুনতে নারাজ। সে বিভিন্ন বাহানায় মানা করে সব কথাকে। এসব বললে ম্যাডাম নাক টেনে কল কেটে দেয়। পরে মেসেজ করে হুমকি দেয় যে একদম নীরবকে উঠিয়ে নিয়ে আসবে। কথা এখন ইন্টার্নশিপ করছে। ইন্টার্নশিপ শেষ করলেই বাবাকে নীরবের কথা বলবে ভেবেছে। শান্তভাবে বুঝিয়ে বলবে, না মানলে হাতে পায়ে ধরে হলেও মানাবে। তবে আগে নীরব তাকে ভালোবাসে, তাকে পাশে চায়। তার হাত ধরে জীবন পার করতে চায় কিনা সেটা ক্লিয়ারলি জানতে হবে। মিস্টার নীরব এই প্রসঙ্গ উঠলেই সাইলেন্ট মুডে যায়। কবিতা একদম ঠিক নাম দিয়েছে, মিস্টার সাইলেন্ট। ফোনে কথা বলার সময় শুধু সেই বকবক করে ওপাশ থেকে সে শুধু গম্ভীর মুখে হুম না করতে থাকে। নওরিন তো তাকে বলে, কথু জান আমার, তুই তো প্রেমে পড়ে একদম দিবানাই হয়ে গেলি। চুপচাপ থাক কথা। প্রেমিকের সাথে রাতভর বকবক করিস, ফোন না ধরলে কান্না করে বন্যা বানিয়ে ফেলিস। তোর ভবিষ্যৎ জামাইয়ের ভাগ্য অন্ধকার। তবে একটা কাজ ঠিকই করিস, পড়াশোনার সাথে নো কম্প্রোমাইজ। এই একটা কথা বল, প্রেম আর পড়াশোনা একসাথে সামলাস কেমনে ভাই? কথা তখন হেসে বলে, প্রেম করলে আলাদা একটা এনার্জি আসে, তুই কর, তুইও পারবি। আজ দুপুরের পর কথা কল করলো নীরবকে। নীরব রিসিভ করে হ্যালো বলতেই কথা বলল। কি করছেন মিস্টার? নীরবের ঘুমটা ভেঙে গেল। দুপুরে খাওয়ার পর ভাত ঘুম দিয়েছিল, কিন্তু ডাক্তারনির জন্য ভেঙে গেল। ঘুমাচ্ছিলাম, আপনিই ভেঙে দিলেন। কথা জিভে কামড় দিয়ে বলল, ইস সরি। রাখছি। কথা তড়িঘড়ি করে বলল, কাটবেন না কল? আচ্ছা। কথা হাসি হাসি মুখে বলল, জানেন কি হয়েছে আজ? একটা ডেলিভারি কেসে আমি ডক্টর সাবরিনা ম্যামের সাথে ছিলাম ডেলিভারি রুমে। তো মেয়েটা অনেক ভয় পাচ্ছিল, কেঁদে কেটে অস্থির, কিছুতেই অপারেশনের রুমে যাবে না। ম্যাডাম নার্স কারো কথাই কানে নিচ্ছিল না। তখন মেয়েটির হাজবেন্ড তাকে বোঝায়, সে শান্ত হয়। তবে মেয়েটা একা যাবে না, তার হাজবেন্ডকেও সাথে যেতে হবে বলে জেদ করে। তার জেদের কাছে হার মেনে সবাই মেনে নেয়। তারপর মেয়েটির ফুটফুটে একটা ছেলে বাবু হয়, এইটুকুনি, একদম ছোট। মেয়েটি বাচ্চাকে দেখে সে কি কান্না! তার কান্না শুনে বাচ্চাটিও কান্না ছুড়ে দেয়। তারপর দুই মা ছেলে মিলে কাঁদতে থাকে। অতিষ্ঠ মেয়েটির হাজবেন্ড একটা ধমক দেয়। মেয়েটি কান্না থামিয়ে কি বলে জানেন? বলে, মেয়ে হয়নি বলে তুমি আমাকে আর আমার ছেলেকে বকছো? বলেই হাসতে লাগলো। ওপাশ থেকে আসা নরব কোনো কথা শুনতে না পেয়ে কথা হ্যালো হ্যালো বলতে লাগলো, কিন্তু কোনো জবাব এলো না। আসবে কিভাবে? নীরবের ফোন কানের পাশে পড়ে আর নীরব নিদ্রায় মগ্ন। শতক আসরের পরে বাড়ি ফিরে মৈত্রীকে পেল না। কোথায় আছে? কোথায় আবার? বাপের বাড়ি। আজ যাবে না আনতে, তেরামি ছাড়িয়ে দেবে একদম। সে ফ্রেশ হয়ে এসে হালকা কিছু খেয়ে নিল। সফিউর রহমান খোঁচা মেরে বলল, সুলতানা, আজ তোমার ছেলের কি হলো? এসেছে অবধি একবারও মিঠু করলো না, ভূতে টুতে ধরেছে নাকি? শতক বাবার দিকে বিরক্ত চোখে চেয়ে টিভিতে মনোযোগ দিল। শফিউর থেমে রইল না, উঠে এসে পায়ের স্যান্ডেল জোড়া এনে শতকের মুখের সামনে ধরে বলল, আব্বা একটু শুকে দেখো, ভূত বাপ বাপ বলে পালাবে। শতক সফিউর রহমানের থেকে জুতাটা কেড়ে নিয়ে ফেলে দিয়ে বলল, মা, আব্বা কিন্তু বাড়াবাড়ি করছে, আমি রাখলে খবর আছে। শফিউর হেসে বলল, কয়টার খবর বাপ? শতক উঠে বলল, আমি এক্ষুনি বড়ব্বার কাছে তোমার নামে নালিশ করে আসছি। মতিউর রহমানের কথা ওঠাই সফিউর একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে বলল, বাপ আমার সরাসরি বললেই হয় মিঠুর কাছে যাচ্ছিস, ভাইয়ের দোহাই দেওয়ার দরকার নেই। শতক নিজের গালে একটা থাপ্পড় মারার প্রবল ইচ্ছে জাগলো, সাথে সাথে নিজেকে একটা গালিও দিল। আহম্মক! মৈত্রীর পেটে খিদেই গুড়গুড় করছে। দুপুরে পছন্দের শুটকি ভর্তা ও করলা ভাজি দিয়ে পেট পুড়ে খেয়েছে, তবুও মনে হচ্ছে কত বেলার অনাহারি। সে আবার হাঁক দিল, মা খিদা লাগছে, কিছু খাইবার দাও। খুশবু স্কুল থেকে এসেছে ভালোই আগে। এখন আরুকে কোলে নিয়ে টিভিতে চিকু আর বান্টি দেখছে। মৈত্রীর হাঁক শুনে তার দিকে তাকালো। বোনটা তার শ্বশুরবাড়ি গিয়ে একটু স্বাস্থ্যবতী হয়েছে, বেশি না অল্পই। মিঠু, শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকে একটু বেশি খাই করছিস। এ বাড়িতে এলেই মা খিদা লাগছে ভাত দাও, কেন শ্বশুরবাড়ি থেকে খাইতে দেয় না? মৈত্রী চোখ ছোট বোন করে বলল, এ বাড়ি খেলে তোমার কি সমস্যা?
আমার বাবার বাড়ি, আমি সব বেলায় খাবো। তোমার এত জলে কেন? আরুকে সোফায় বসিয়ে মৈত্রীর সামনে গিয়ে খুশবু বলল, তোকে তো আবার ড্রেন থেকে কুড়িয়ে এনেছে, এত কষ্ট আদর করে পাইলা বিয়ে দিয়া দিছে। তো জামাইয়ের অন্ন ধ্বংস না কইরা বাপের বাড়ি খাচ্ছিস। ছোট থাইকা দয়া কইরা পালছি, এখন বিয়ের পরেও পালবো? অত ঠেটা পড়েনি বাবা। আসবো না তোমাদের বাড়ি, খাবো না তোমাদেরটা, চলে যাবো এক্ষুনি, খবরদার ওখানে গেলে। বলেই মৈত্রীর গাল টিপে দিল। মৈত্রীর চোখ বড় বড় করে সোফা থেকে কুশন নিল। খুশবু বিপদ বুঝে সতর্কতা অবলম্বন করে সরে পড়ল। মৈত্রী তার দিকে কুশন ছুঁড়ে বলল, বলেই চলে যেতে নিলেই জ্যোতি এসে আটকালো। হাত ধরে টেনে এনে তাকে বসালো সোফায়। তারপর ঝালের পিঠার ছুরি দিয়ে বলল, খাও তো, তোমার ভাইয়ের ফাজলামিতে যোগ দিও না। ঝাল পিঠা দেখে মৈত্রীর পেটের ইঁদুর জেগে ওঠে। সে গপাগপ খাওয়া শুরু করলো। আরু উঠে এসে মৈত্রীর পাশ ঘেঁষে বসলো। আপু, আমিও খাবো। মৈত্রী আরুকে দিল। তখন খুশবু এসে বলল, মা ঝালের পিঠে বানিয়েছে, আমায় তো দিলি না। এ মিঠু, দে তো, আমিও খাই। মৈত্রী সরিয়ে দিল, তাকে দিল না। খুশবু ঝুড়ি থেকে খপ করে একটা টুকরো নিয়ে কামড় বসালো। মৈত্রী তাকে কিছু বলবে, হঠাৎ পেট গুড়গুড় করতে লাগলো। সে ঝুড়ি রেখে দৌড়ে বেরিয়ে উঠানে এসে কলপারে গড়গড় করে বমি করে দিল। খাদিজা কলপারেই ছিল, থালা বাসন ধুচ্ছিল। মেয়েকে এভাবে বমি করতে দেখে তার সন্দেহ হলো। সে গেটের কাছে লেবু গাছ থেকে পাতা এনে মৈত্রীর হাতে দিল। মৈত্রী ডোলে শুকতে লাগলো। ততক্ষণে খুশবু আর ঝর্ণাও এলো। মৈত্রীর বমি বমি ভাব চলে গেল। সে কুলকুচি করে বারান্দার সিঁড়িতে বসলো। খাদিজা, ঝর্ণা, আরু, খুশবু তার সামনে দাঁড়িয়ে। খাদিজা খুশবুকে যেতে বলল। খুশবু বলল, কেন? খাদিজা চোখ রাঙানি দিলে খুশবু আরুকে নিয়ে বিড়বিড় করে চলে গেল। খাদিজা মৈত্রীকে বলল, তোর অসুখ করছিল কবে? মৈত্রীর চোখ রসগোল্লার রূপ নেয়। মায়ের মনোভাব বুঝতে পেরে লজ্জা পেল। মাথা নিচু করে তড়িঘড়ি করে বলল, যেমনটা ভাবছো তেমনটা নয়, আসলে গ্যাস ধরছিল বোধহয়। খাদিজার কপালে ভাঁজ পড়ে। মাথার চুলে এমনিই পাক ধরেনি। মেয়ের হাব ভাব দেখে মনে হচ্ছে সন্তান সম্ভবা। দুপুরে বেশ খানিকটা আমের আচার খেলো। পরশু তার মাছ কোটা দেখে ওয়াক ওয়াক করা। মৈত্রী মাছ খায় না ঠিক, কিন্তু মাছ কুটতে ভালোবাসে। অথচ সেদিন কেমন করলো। আর মেয়েটার চেহারায়ও কেমন একটা লাবণ্য এসেছে, আগের চেয়ে স্বাস্থ্য ফিরেছে। তুই আমার মা না, বরং আমি তোর মা, বুঝলি? ঝর্ণা, তোমার কাছে ওই কি যেন কেট না কিট সেটা আছে? ঝর্ণা লজ্জা পেয়ে গেল। না মা, আমি কোথায় পাবো? আমতা আমতা করে বলল। খাদিজা হাসলো। বাহ, দুজন লজ্জাবতী। থাক, লজ্জা পেতে হবে না। তবে কোনো খবর হলে আমার কানে যেন আগে আসে, নাইলে খবর আছে। আর আম্মাজান, আপনাকে পরে পরীক্ষা করবনি। বলেই কলপারে গেল। মৈত্রী ভারী লজ্জা পেল। সে আর ঘরে গেল না, অমনিও বাড়ি চলে গেল। মৈত্রী এবারে এসে দুরু দুরু মনে রান্না করে শেষ করলো। তার মন কেমন খচখচ করছে, কেমন একটা অস্থির অস্থির ভাব আসছে। হাবিজাবি চিন্তা মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। তার পিরিয়ড মিস গেছে 2 মাস হবে হয়তো। সে অত ধ্যান দেয়নি, আগেও এরকম হয়েছে। আর সে তো পিল নিতই নিয়মিত। কিন্তু মায়ের কথা শুনে অজানা ভয় ভালো লাগায় সে ভিড় করছে মন কোঠায়। কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। রাতের খাবার দাবার শেষে সব গুছিয়ে গাছিয়ে রুমে এলো। শতককে দেখলো খাটে হেলান দিয়ে বই পড়ছে। চোখে চশমা, মুখটা গম্ভীর নাকি তাকে দেখে অমন মুখ বানালো। হঠাৎ মস্তিষ্কে দুপুরের কথা এলো। বান্ধবীদের সাথে ঘুরতে যেতে না পারার রাগটা মাথা চারা দিয়ে উঠল। সে কিছু না বলে ওয়াশরুম হয়ে এলো। তারপর চুল খুলে আছড়িয়ে বেনি করতে লাগলো। শতক আর চোখে মৈত্রীর কাণ্ড পর্যবেক্ষণ করছে। বাহ, তার অবাধ্যতা করে এখন আবার নাকড়া দেখাচ্ছে। এমন ভাব করছে যেন শতক নামক কোনো মানুষ নেই এই ঘরে। সে রাগ করে আছে, তার রাগ ভাঙানোর কোনো ভ্রুক্ষেপ নেই। বাহ, ভালো। সে মুখটা আরো গম্ভীর বানিয়ে বইয়ে মনোনিবেশ করলো। মৈত্রী বেনি করে এসে শতককে ডেয়ে
ওপাশে গিয়ে ওড়না একপাশে রেখে শুয়ে পড়ল। শতক আর চোখে সব খেয়াল করলো। মৈত্রী শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো, ঘুম বাবাজি উধাও। তাছাড়া মায়ের কথাটাও মাথা চাড়া দিচ্ছে। আবার শতকের উপর রাগটাও বেড়ে চলেছে দুপুরের ঘটনা কেন্দ্র করে। সে শতকের দিকে মুখ ঘুরিয়ে বলল, লাইট অফ কর, চোখে লাগছে। শতক নির্বিকারে জবাব দিল, আমি পড়ছি। আমার ঘুম পাচ্ছে। মানা করেছে কে? মৈত্রীর রাগ তরতর করে বেড়ে গেল। শতকের হাত থেকে বই কেড়ে নিয়ে ওর বালিশের নিচে রাখলো। শতক বই চাইলো, মৈত্রী দিল না। শতক লাইট অফ করে পাশে শুয়ে পড়ল। বেশ সময় অতিবাহিত হলো, কারো চোখে ঘুম ধরা দিল না। দুজনে চিত হয়ে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে, গায়ে কাঁথা টানা। শতকের কেমন হাঁসফাঁস লাগছে, মনে হচ্ছে মিঠুকে এখনই শক্ত করে জড়িয়ে নিজেকে শান্ত করতে। না, আর সহ্য হলো না। ঝট করে মৈত্রীর উপরে উঠে সব ভর ছেড়ে দিয়ে মৈত্রীকে বন্ধনে আবদ্ধ করে। মৈত্রী মনে মনে পৈশাচিক আনন্দ পায়। সে জানতো এমনই হবে, তবে সে এত সহজে ধরা দেবে না। শতককে সরানোর চেষ্টা করে, শতক সরে না। এত অবাধ্য কেন তুই? আগে তো এমন ছিলি না। মৈত্রী শান্ত হয়ে গেল, চোখ ছলছল করছে তার। সে অবাধ্য। কোন কথার অবাধ্য হয়েছে শুনি? মানা করার পর কেন গেলি নদীর পাড়ে বান্ধবীদের সাথে? মৈত্রী নাক টেনে বলল, যাইনি। আমি গেলে কি হতো? আমি কি কখনো কোনো বাজে কাজ করেছি যে তোমরা কেউ কোথাও যেতে দিতে চাও না? কোনো কথা শুনেছ আমার ব্যাপারে? ক্লাস 10-এ থাকতে আমার ব্যাচের সবাই শিক্ষা সফরে গেল, সবাই আমাকে যেতে দিল না। মায়ের কাছে কত ঘ্যানর করেছি, কখনো যাইনি শিক্ষা সফরে। সব বান্ধবীরা মিলে অনেক প্ল্যান করেছিলাম, কিন্তু কি হলো, আব্বা সাফ মানা করে দিল। সব সময় একটা কথাই শুনেছি, বাড়ি থেকে কলেজ তো কলেজ থেকে বাড়ি, আর কোথাও যেন না যাওয়া হয়। জানো, আজ আমার সব ক্লাসমেট আমার মজা উড়িয়েছে। স্তব্ধ রাত। ঝিঝি পোকার ডাক শোনা যায়, মাঝে মধ্যে দু একটা কুকুরের ডাক ভেসে আসে। জ্যোৎস্নাবিহীন অন্ধকার রাত্রি, মনে হচ্ছে যেন ঘোর অমাবস্যা। হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করেছে। অন্ধকার আকাশে মেঘ মল্লা বোঝা দেয়। বাতাসগুলোও এলোমেলো। ঝড় হবে কি নাকি ভারী বর্ষণ? যেটাই হোক, পাকা ধানের জন্য ক্ষতিকর। আবার তীব্র গরমে তপ্ত ধরনের জন্যেও বৃষ্টি অতি সত্বর প্রয়োজনীয়। মাঠের প্রায় সকল ধান পেকে গেছে, অনেকেই কেটে নিয়েছে। এখন ঝড় বা বৃষ্টি হলে ধান জমিতে শুয়ে পড়ার সম্ভাবনা বেশি। এতে শীষের থেকে ধান ঝরে পড়ে নষ্ট হয়। মতিউর রহমানের ধান কাটা এখনো শেষ হয়নি। 2 ক্ষেত বাকি আছে আরও। পাকা ধান, বৃষ্টি হলে একটু ক্ষতি হয়। এখন হলে কি করা, এতে তো কারো হাত নেই। ওপরওয়ালা যা করেন তার মাঝে অবশ্যই সকলের মঙ্গল নিহিত। বাতাস শুরু হওয়ার একটু পরেই কারেন্ট চলে যায়। এটা গ্রামীণ এলাকায় সাধারণ বিষয়। বৃষ্টি আসুক না আসুক, মেঘ বাতাস দেখলেই কারেন্ট ফুরুত। ভ্যাপসা গরমের পর এই ঠান্ডা বাতাস পরিবেশটা খানিক শীতল করে দিল। যেখানে এত ফ্যান, এসি, এয়ার কুলার গরম দূর করতে প্যারেশান, সেখানে প্রকৃতির কয়েক মুহূর্তের বাতাস যেন তনু মন জুড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। মৈত্রী শুয়ে আছে, পাশের শতক তাকে এক হাতে জড়িয়ে আর এক হাতে মাথায় বলিয়ে দিচ্ছে। অনেক কাঠখড় পুড়িয়ে মহারানীর রাগ ভাঙিয়েছে। এখন একটু শান্ত হয়েছে, তবে তাকে কাছে ঘেঁষতে দিচ্ছে না। পুরো রুমে অন্ধকার বিরাজমান। কারেন্ট চলে যাওয়ায় ফ্যান বন্ধ। মৈত্রীর ঘরের চালটা টিনের, পাশে আম গাছ থাকায় বাতাসে আম পড়ছে চালে। সেই শব্দে মৈত্রী উঠে পড়ল। শতক বলল, উঠছিস কেন? মৈত্রী তড়িঘড়ি করে বলল, আম পড়ছে তো সবগুলো কাঁচা, খুঁটে আনি, নইলে সকালে পাবো না, কেউ খুঁটে নিয়ে যাবে। শতক তার হাত ধরে শুইয়ে দিয়ে বলল, কোথাও যাবি না, চুপচাপ ঘুমিয়ে পড়। ঝড়ো বাতাস বইছে, কখন কোন ডাল ভেঙে পড়ে, আর আম যদি মাথার উপর পড়ে তখন? মৈত্রী ছোড়াছুড়ি করতে করতে বলল, কিচ্ছু হবে না। কপালে যদি দুর্ঘটনা থাকে তো ঘরে বসে থাকলেও হবে। ছাড়ো তো আমার আম। এই, তোর না মাথা ব্যথা? আম খুঁটলে ছাইরা যাব মাস্টার মশাই, আর আমার আম মানুষে খুঁটে নিলে তোমার খবর আছে। ছাড়ো বলছি। নিজেকে ছাড়িয়ে নিয়ে মোবাইল চালিয়ে দৌড়ে বেরিয়ে গেল। শতক পিছু ডাকলো, শুনলে তো? অগত্যা সেও বেরিয়ে এলো অন্ধকারে। তার মোবাইল মৈত্রী নিয়ে গেল যে।
মৈত্রী উঠোনে গিয়ে দেখে খুশবু আম কুড়াচ্ছে। আরও বারান্দায় মতিউর রহমানের কোলে ছটফট করছে, সেও আম কুড়াবে, কিন্তু মতিউর রহমান ছাড়ছে না। কখন আম মাথায় পড়ে আর ছোট ছোট ডালপালাও পড়ছে যে। মৈত্রী চটপট উঠোনে নেমে গেল, আরও চিল্লিয়ে বলল, আব্বা দেখো, আপু যাচ্ছে তো, আমিও কুদবো। ও আপু, আমায় নাও না। মতিউর রহমান মৈত্রীকে নিষেধ করলো। আম্মা ভেতরে আসেন, আব্বা খুঁটছে তো আম, কখন কি হয় বলা যায় না তো, উঠেন। মৈত্রী অনুরোধের স্বরে বলল, আব্বা কিছু হইব না, সাবধানে খুঁটো তো। বলেই আম তুলে খুশবু যে বালতিতে রাখছে সেখানে রাখলো। আরও চিল্লাচিল্লি করছে। ঝর্ণা বারান্দায় দাঁড়িয়ে হাসছে এদের কাণ্ড দেখে। কত সুন্দর করে আম কুড়াচ্ছে। তার এখন জসিমউদ্দিনের মামার বাড়ি কবিতার কথা মনে পড়ল। মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়োতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ। এখন এদের কাঁচা আমে মুখ মিষ্টি না হলেও যে আনন্দ করে আম কুড়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে তারা কতটা সুখ অনুভব করছে। তারও কুড়ানোর ইচ্ছে হচ্ছে, কিন্তু সামনে শ্বশুর শাশুড়ি, তার উপর যদি আম সত্যি সত্যি তার মাথায় পড়ে তখন কি একটা পরিস্থিতি হবে। তাই ইচ্ছেকে গিলে নিল। খুশবু দাঁড়িয়ে আছে, আম আর নেই উঠোনে। মৈত্রী বলল, ভাই বাইর বুড়ি পড়েছে অনেক, ওখানে যাই চলো। খুশবু আমের বালতিটা বারান্দায় নিয়ে ঢেলে দিল। তখন বারান্দায় শতককে দেখে বলল, তুই এখানে? বলেই শতক বারান্দায় এসে উঠোনে যেতে নিলে আরও বলে, একটু ভাই, আমি যাবো, নাও আমায়। বলেই কেঁদে দিল। শতক গিয়ে বলল, বড়ব্বা দাও ওকে, আম কুড়িয়ে আনি। মতিউর রহমান শতকের দিকে পাড়িয়ে দেওয়ার সাথে সাথে আরও ঝাঁপিয়ে কোলে গেল। শতক তাকে কোলে নিয়ে উঠোনে গেল। মৈত্রী ও খুশবু বাইরে গেলে শতকও গেল। ধুলোবাড়ি উঠছে চারপাশে, আরও আম কুড়াচ্ছে। শতক মৈত্রীর থেকে ফোনটা নিয়ে আলো ধরে। হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। ছোটোখাটো ফোঁটা নয়, বড় বড় বুঁদে। শতক আরুকে কোলে নিয়ে মৈত্রীর হাত ধরে ফোনটা খুশবুর কাছে দেয়। খুশবু মোবাইল ও আমের বালতি নিয়ে ওদের পিছু পিছু বাড়িতে ঢোকে। মিঠু, কাল সকালে আম দিয়ে খাটা বানাবি, বুঝলি? আচ্ছা ভাই। শতক বলল। আম সকালে খোটা যেত না? খুশবু বলল, সকালের ভরসায় থাকলে একটা আমও থাকতো না গাছতলায়। কথা রুমে বসে নুডলস খাচ্ছে, নওরিন বানিয়েছে। হঠাৎ নীরবের কথা মনে হওয়ায় ছটপট কল দিল। প্রথমবারের ধরলো না, দ্বিতীয়বারের বেলায় রিসিভ করলো। নীরব বলল, আপনাকে না বলছি যে কল দিবেন না? কথা বলল। সরি বলছি তো। কথা আপনি কেন ছেলে মানুষই করতেছেন? কথা ঠিক হয়ে বসে সিরিয়াস ভঙ্গিতে বলল, কি ছেলে মানুষই করছি? এই যে এভাবে কল করছেন, এগুলো ছেলে মানুষই না। আপনি আর আমি সম্ভব না। কেন সম্ভব না? এই যে আবার ছেলে মানুষই প্রশ্ন, আপনিই ভেবে দেখুন না। আপনি বলুন, আমি কি আপনার যোগ্য নেই? নীরব দীর্ঘশ্বাস ফেললো। এই মেয়েটা বুঝতেই চায় না। শুনুন, আমি ইন্টার পাস করা এক ছেলে, আর আপনি একজন ভবিষ্যৎ ডক্টর। গ্রামের সবাই গুন্ডা বলতে স্বাচ্ছন্দ্য করে আমাকে, আর আপনি শহরের সুন্দরী রমণী। আপনার বাবা একজন সফল বিজনেসম্যান, টাকা পয়সার কমতিও নেই। আপনার বাবা নিশ্চয়ই একজন গুন্ডা ছেলেকে জামাই বলে মেনে নেবে না। আপনি আর আমি দুজন আলাদা এলাকার বাসিন্দা। কথা শুনলো, কথাগুলো একদম সত্যি। বাবা কখনো মানবে না, কিন্তু মন কি তা বোঝে? তার মনটা কেঁদে উঠল। কম্পমান কণ্ঠে বলল, মিস্টার নীরব, অত শত হিসাব মেনে কি ভালোবাসা হয়? এই 23 বছর জীবনে অনেক ভালোবাসার নিবেদন করেছে, কখনো এমন পিছলে যায়নি। আবার কাউকে দেখে প্রণয়ের অঙ্কুর গাজায়নি। না কোনো ভালোবাসার তীর্থনুক এসে হাওয়া লাগিয়েছে। কিন্তু এক গ্রামে মেডিকেল ক্যাম্পে গিয়ে আপনাকে প্রথম দেখেছিলাম। অবশ্য আপনি দেখেননি আমায়। একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছিলেন, তার মাথায় আঘাত লেগেছিল কোনোভাবে। বাচ্চাটার মা বাবা কাঁদছিল পাশে। আপনি তাদের ধমকাচ্ছিলেন বাচ্চার খেয়াল না রাখার জন্য। আমি আপনার দিকে তাকিয়েছিলাম, শুধু তাকিয়েছিলাম, অপলক। কেন ছিলাম জানি না, শুধু ভালো লাগছিল। বন্ধু বান্ধবরা এ নিয়ে অনেক মজা উড়িয়েছে। এরপর যখন আপনাকে বাস স্ট্যান্ডে দেখলাম, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। এরপর আমি খুব করে চাইছিলাম যেন আবার আমাদের দেখাটা হয়।
দেখুন হয়েছিল, আমি সেদিন খুব বেশি খুশি হয়েছিলাম। এরপর বাজারে আপনাকে আহত দেখে আমার বুকটা পড়ছিল খুব করে। আমি বুঝতে পারি আমি আপনাতে ফেসেছি, তাও বাজেভাবে। নিজেকে সামলাতে চেষ্টা করেছি অনেক, পারিনি। মনের উপর কি জোর চলে বলুন? নাক টেনে কিছুক্ষণ চুপ করে রইল, চোখ ভিজে উঠছে বারংবার। ওপাশ থেকেও নীরবতা। পুনরায় বলতে শুরু করলো, আপনি কি মৈত্রীকে পছন্দ করেন? কিন্তু সেটা তো আর হবার নয়, সে তো অন্য কারো সঙ্গিনী। আমি মৈত্রীর মতো নই, আর না হতে পারবো। আবার নীরবতা। এবার বেশ ক্ষণিক পলক চলল এই নীরবতা। নীরব কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়েটা কেমন আবেগী কণ্ঠে বলছে। তার উচিত শক্ত কণ্ঠে ধমক দিয়ে মেয়েটিকে থামিয়ে দেওয়া, অথচ অজানা জড়তা এসে ভিড় করেছে ষড়যন্ত্রে। কখনো কোনো মেয়ে তাকে ভালোবাসার নিবেদন করেনি। একটা গুন্ডাকে কে ভালোবাসে? মেয়েরা তো তাকে দেখেই এমন ভাব করে যেন সে বাজে ছেলে। রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করে বেড়ায়, অথচ সে মেয়েদের যথেষ্ট সম্মান করে। মৈত্রীকে ভালো লাগতো, অস্বীকার করবে না। তার মৈত্রীর নরম স্বভাব ভালো লাগতো। তার মতে মেয়েরা কোমল হবে। ভাবনার বিচ্ছেদ ঘটে ভঙ্গ কণ্ঠে। নীরব, আপনি সারা জীবনে একলা থাকবেন না নিশ্চয়ই। কেউ না কেউ তো আপনার অর্ধাঙ্গী রূপে আসবে। সেই কেউটা আমি হলে কি খুব বেমানান হবে? আমাকে ছ্যাঁচড়া মেয়ে লাগছে, তাই না? হলাম ছ্যাঁচড়া? শুধু আপনি পাশে থাকুন, আমি সবাইকে মানিয়ে নিব। আপনি শুধু হাতটা ধরবেন শক্ত করে। ধরবেন না? কেমন বাচ্চাদের মতো আবদার। নীরব কি বলবে? মানা করে দেবে কি? মানা করলে বেশি কষ্ট পাবে কি? কিন্তু বুক ভাসাবে হয়তো। ভাসাক, তার কি? বড়লোক বাপার দুলালি কয়েকদিন পর আবার ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই সব ভুলে যাবে। সত্যি যাবে। কথা এ কেমন ছেলে মানুষই আবদার? আপনার সিদ্ধান্ত আমার বাবার নয়। নীরব হাসলো। আপনার বাবা আপনাকে ভালোবেসে বড় করেছেন, তার মতামত নেবেন না? আপনি কথা ঘোরাচ্ছেন। আপনি রাজি, আমি রাজি। পরেরটা পরে দেখা যাবে, তাই না? পরে কথা বলবো, রাখছি। বলেই কল কেটে দিল নীরব। এ কেমন চালা! মেয়েটা আদা জল খেয়ে লেগেছে। এ কি সত্যি ভালোবাসা নাকি ক্ষণিকের মোহ? সে কি কথার হাত ধরবে? কাউকে না কাউকে তো জীবনে জড়াতেই হবে। চাচার মতো একা সে থাকতে পারবে না। তাহলে একটা চান্স কি দেওয়া যায়? মেয়েটি কি তাকে সত্যিই ভালোবাসে? কথা ফোন কেটে গেলেও ফোনটা কান থেকে সরায়নি। ওভাবেই বসে আছে নওরিন তার সামনে হাত গুজে দাঁড়িয়ে। মেয়েটা পাগল হয়ে গেছে? একটা গুন্ডার জন্যে এভাবে দিওয়ানা হয়ে গেছে? কথা দেখতে মাশাআল্লাহ সুন্দরী। যে কেউ প্রথম দেখায় বলবে বাহ, মেয়ে দেখতে অপসরী। প্রপোজও কম পায়নি। সিনিয়র ব্যাচমেট, এমনকি একবার এক প্রাইভেট টিচারও লাভ লেটার দিয়েছিল। আর সে কিনা ইন্টার পাস গুন্ডার অর্ধাঙ্গিনী হওয়ার জন্য ব্যাকুল। আসলেই প্রেম অন্ধ। কথা নাক টেনে বলল, ওভাবে কি দেখিস? দেখছিস আমাদের সুইট কথা কি না ডায়াবেটিসের জন্য কাঁদছে। কথা ভেবাচেকা খেয়ে গেল। নওরিন বলল, জানো প্রেমে পড়লে যে মানুষের ওপর খালি হয়ে যায় এতদিন শুনেছিলাম, আজ চোখে দেখলাম। মাথায় খুলে ইশারা করে বলল নওরিন। কথা কিছু বলল না। সে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে টেবিলে বসলো। ডাক্তারি পড়লে পড়াশোনা না করে উপায় আছে? সে হৃদয় ভাঙুক আর জোড়া লাগুক, পড়াশোনার সাথে নো কম্প্রোমাইজ। দিন ফুরিয়ে যায় পানির মতো, চোখের পলকেই ফুরিয়ে যায়। সময় যে কারোর জন্যেই অপেক্ষা করে না। গতকাল ঈদ উল আজহা চলে গেছে, সেই হিসেবে আজ ঈদের দ্বিতীয় দিন। ঈদ উল আজহায় পশু কোরবানি অবশ্য ঈদের দিন সহ পরের 2 দিনও কোরবানি করার নিয়ম আছে। তবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ প্রথম দিন পশু কোরবানি করে উপরওয়ালার তাকওয়া অর্জন করার চেষ্টা করে। মতিউর রহমানরা 3 ভাই মিলে একটা বড় গরু কোরবানি করেছেন। মতিউর রহমান ভেবেছিল ঈদের 4র্থ দিনে শতকার মৈত্রীর বিয়ের অনুষ্ঠান করবে। নতুন করে পুনরায় বিয়ে পড়িয়ে পরবর্তী বিয়ের নিয়ম পালন করবে। বিয়ের কথা অনেকে জানেই না। সেই পরিকল্পনা অনুযায়ী অনেকেই দাওয়াত করেছে। বাড়ির পরিবেশটাও অনুষ্ঠান মুখর, মেহমানে ভরপুর সবার বাড়ি। হঠাৎ পরিবেশ পাল্টে যায়। ক্রন্দনরত আর্তনাদ ভেসে আসে মতিউর রহমানের বাড়ির আঙিনা থেকে। মতিউর রহমানের মা মুর্শিদা বেগম বেলা 11টা নাগাদ মৃত্যুবরণ করেন। হঠাৎ করেই। সকালে ভালোই ছিলেন, সকলের সাথে হেসে কথা বললেন।
সবাইকে চিনতেও পারছিলেন। নাতি নাতনি নাতনি জামাইদের সাথে মজাও করলেন। মৈত্রীর মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। মৈত্রীকে অনেক পরামর্শও দিলেন দুঃখে ভেঙে না পড়তে, সকলকে মতিউর রহমানের মতো একসাথে জুড়ে রাখতে। আরও অনেক। 10টার দিকে গরুর কলিজা ভুনা দিয়ে পেট ভরে ভাতও খেয়েছে, পায়েস খেয়েছে এক বাটি। তারপর হুট করে শুয়ে থাকতে থাকতে কেঁদে উঠল। শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইহ দুনিয়া ত্যাগ করলো। বাড়ির সকলেই মূর্ছা গেল। বউ মেয়েরা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। গ্রামের মেয়ে বউরা দেখতে এলো। সবাই দোয়া করে গেল। মতিউর রহমান বারান্দায় দাঁড়িয়ে আছে। বাবা মারা যাওয়ার পর সে ভেঙে পড়েছিল। ছোট ছোট ভাই বোন মা কিভাবে চলবে সব? তখন তাদের পরিস্থিতি ততটাও ভালো ছিল না। এতগুলো মানুষের ভরণ পোষণ, পড়াশোনার খরচ তখন মা সাহস দিয়েছিল, পাশে ছিল। এখন তো মা নামক ছায়াটাও যে চলে গেল। বাড়িটা কেমন শূন্য শূন্য লাগছে। তার চোখ জ্বলছে। মৈত্রী দাদির ঘর থেকে বেরিয়ে বাবার সামনে আসে। মতিউর রহমান তার দিকে তাকায়। তারপর কি হলো? বাবা মেয়ে একে অপরকে ধরে কাঁদতে শুরু করলো। মৈত্রী হাউমাউ করে আর মতিউর রহমান বিড়বিড় করে আম্মা আম্মা ডাকে। আরও এসে বাবার পা জড়িয়ে সেও কান্না জড়িয়ে দিল। প্রতিবেশী সেই কান্না দেখে সমবেদনা জানাচ্ছে। মাহিদকে দেখা যাচ্ছে না। বাড়ির কেউ কেউ অনেক প্রতিবেশী অজু করে লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। মতিউর রহমান আর মৈত্রীকে কেউ থামাতে পারছে না। থামাতে গিয়ে তারাও কেঁদে ফেলছে। মুরব্বীরা সান্ত্বনা দিচ্ছে নানা কথা বলে। এভাবে হাউমাউ করে কাঁদতে নেই। শ্রেষ্ঠার গুনাহ হয়, কষ্ট পায়, কিন্তু হায়, মন কি আর তা মানে? প্রিয়জন হারানোর বেদনা অত সহজ ভোলা? মৈত্রীর ফুপি শাহিনুরের স্বামী মুবিন উদ্দিন ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। তখন শতক এলো। মতিউর রহমানকে বলল, বড়ব্বা, তুমি আমাদের পরিবারের মাথা। তুমি এভাবে কাঁদলে বাকি সবাইকে কে সামলাবে? একদিন না একদিন সবাইকে যেতে হবে তো। এভাবে ভেঙে পড়ো না, দোয়া করো, আর জানাজার ব্যবস্থা করতে হবে। মতিউর রহমান শান্ত হয়ে গেল। মৈত্রীকে শান্ত করার চেষ্টা করলো, সে কিচ্ছু মানল না। আরো জোরে কাঁদতে লাগলো। শতক ধরে ছাড়িয়ে নিয়ে ঘরে নিয়ে গেল। মৈত্রী যাবে না, বুবু বুবু বলে কাঁদতে লাগলো। চিরবিদায়। অনেক দুঃখ কষ্টের মধ্যেও চিরবিদায় নিতে হয়। মুর্শিদা বেগমকে জানাজা পড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। মতিউর রহমান, হাবিব, সফিও নীরব খাট ঘাতে নিয়ে যাচ্ছে, সাথে দোয়া পাঠ করছে। মাঝে আবার শতক, আয়াত, হাকিম, মুবিন সহ অনেকে কাঁধ বদল করছে তাদের সাথে। বাড়ির মেয়ে বউরা কাঁদছে অবিরত। খাদিজা এতক্ষণ নীরবে চোখের জল ফেললেও এবার আয়েশাকে ধরে উচ্চস্বরে আম্মা বলে কাঁদতে লাগলো। আরও সুলতানার কোলে মায়েকে ওভাবে কাঁদতে দেখে মা মা বলে কান্না শুরু করলো। শাহিনুর মোহনাও কাঁদছে উঠোনে মাটিতে বসে। বাড়ি ভর্তি মহিলা মানুষের ঢল। পুরুষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। এখন সন্ধ্যা পেরিয়ে গেছে। মৈত্রী দাদির ঘরে বিছানায় বসে বালিশ জড়িয়ে কাঁদছে। মুর্শিদা সব নাতি নাতনির মধ্যে মৈত্রীকে বেশি আদর করত। মৈত্রীর মধ্যে তিনি তার স্বামী ও বড় ছেলের গুণ দেখতেন। শতক মৈত্রীর কপালে ঠোঁট ঠেকিয়ে চুমু খেয়ে সেভাবেই বলল, তোর মনে আছে ছোটবেলায় স্কুলে গিয়ে ফেরার পথে বান্ধবীদের সাথে তার নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলি কাউকে না বলে? সেদিন আমরা সবাই তোকে কত খুঁজেছি, তোর ধারণাও নেই। বড়ম্বা তো কেঁদে কেটে জ্ঞান হারিয়ে ফেলেন। বড়ব্বা সারাটা বেলা হন্য হয়ে খুঁজেছে। যখন তোকে পেল, বড়ব্বা তো কেঁদেই দিল। সেজন্য সকলের মনে সেই ভীতি এখনো কাজ করে। মৈত্রী নাক ফুলিয়ে বলল, তখন আমি ছোট ছিলাম, এখন বড় হয়েছি। আচ্ছা, এখন তাহলে বাচ্চাদের মতো কাঁদিস না। সামনের বছর আমাদের স্কুল থেকে সপ্তপুরী যাবে বোধ হয়, তখন তোকে নিয়ে যাব। খুশি? না, আমি তো যাব না, কোথাও যাইব না। কলেজ থাইকা বাড়ি আর বাড়ি থাইকা কলেজে। জেদি কণ্ঠস্বর। শতক হাসলো। মৈত্রীর গলায় মুখ গুজে বলল, এত জেদি কেন তুই? মৈত্রী তাকে সরানোর চেষ্টা করলো। শতক তার নড়াচড়ায় বিরক্ত হয়ে ঘাড়ে দন্তপাটি বসিয়ে দিল একটু জোরেই। মৈত্রী দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। শতকের চুল ধরে চড়ে চড়ে টানতে লাগলো। শতক হেসে বলল, ভালোই লাগছে, আর একটু জোরে টান।
বলেই মৈত্রীর পরনের জামার ভিতরে হস্ত নিক্ষেপ করলো। মৈত্রীর চোখ বড় বড় করে শতকের দিকে তাকিয়ে। শতক মৈত্রীর গলার নিচে ওষ্ঠাধর নামিয়ে দিল। সকালের কথা মনে আছে? মৈত্রী মনে করার চেষ্টা করলো। কিসের কথা? আজ রাতে তোকে একদম খেয়ে ফেলবো। অসভ্য বেহায়া বলেই শতকের পিঠে মারতে লাগলো। শতক তার স্পর্শকাতর নরম মাংসল পিণ্ড চেপে ধরলো শক্ত করে। মৈত্রীর হাত থেমে গেল, পুরো শান্ত হয়ে গেল সে। শতক মুচকি হেসে ওষ্ঠে ওষ্ঠ আলতো স্পর্শ করে ফিস ফিসিয়ে বলল, থরি তো। মৈত্রী শক্ত করে জড়িয়ে ধরল তাকে। হঠাৎ মৈত্রীর মায়ের কথা মনে পড়ল। আচ্ছা, মাস্টার মশাইকে কি বলবে? মাস্টার মশাই, একটা কথা বলি। এখন কোনো কথাই শুনবো না বলেই নিজের কাছে অগ্রসর হতে লাগলো। মিষ্টি মধুর ভোর, বকুল গাছ থেকে পাখির কিচির মিচির শব্দ শোনা যাচ্ছে। শতক ব্যালকনিতে দাঁড়িয়ে নজর গাছপানে, হালকা কুয়াশা দেখা যাচ্ছে। বকুল গাছের তলায় আশেপাশের ঘাস শিশিরে ভেজা, সেখানে অনেক বকুল ঝরে পড়ে আছে। একটু পর আর পড়ে থাকবে না। ছোট বাচ্চা মেয়েদের দল এসে কুড়িয়ে নেবে হয়তো, তবে শত কাজ দেবে না তাদের। আজ শুক্রবার, ব্যাচ পড়ানোর তাড়াহুড়ো নেই না স্কুলে যাওয়ার। আজ যে ছুটি। সে চেয়েছিল একটু দেরিতে উঠতে, কিন্তু মিঠু তো মিঠুই উঠে চলে গেল রান্নাঘরে। একা বিছানায় শুয়ে থাকতে তারও ভালো না লাগায় উঠে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। মাটিতে ঘাসের উপর বকুল ফুল পড়ে থাকতে দেখে সে বাইরে বেরিয়ে আসে।